আফ্রিকাতে মানুষজন ডাম্প করা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিকভাবে আজকে যে সংবাদটি খুব চাউর হয়েছে সেটি হলো যে ইউকেতে অর্থাৎ যুক্তরাজ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যারা যায় তাদেরকে যারা অবৈধ অনুপ্রবেশ করে অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, তাদেরকে আফ্রিকার একটা দেশ রয়েছে রুয়ান্ডা, সেখানে ফেরত পাঠানো হয় এবং এর জন্য রুয়ান্ডার সাথে যুক্তরাজ্যের একটা চুক্তি হয়েছে। এরকম মার্কিন যুক্তরাষ্ট্র সাউথ সুদানে সাথে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল। তারাও দক্ষিণ এই যে আফ্রিকার দেশগুলো রুয়ান্ডা, সাউথ সুদান, মধ্য এবং দক্ষিণ আফ্রিকার যে কয়েকটি দেশ রয়েছে, এখানে যারা কনভিক্টেড, যারা অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তাদেরকে আফ্রিকার এই দেশগুলোতে পাঠানো হয় তৃতীয় একটা দেশ হিসাবে। যেহেতু তারা অনেক সময় পরিচয় দেয় না তারা কোন দেশের লোক, তাদের সঠিক কোন দেশ থেকে তারা আসছে কোনো ডকুমেন্ট তাদের সাথে থাকে না, তাই নিরুপায় হয়ে তারা তৃতীয় একটি দেশে পাঠায়। কিন্তু সমস্যা হয়েছে এই দেশগুলো আবার উন্নত দেশের কাছে অনেক টাকা দাবি করে যে এদেরকে আমরা নিচ্ছি কিন্তু এর জন্য আমার ইনফ্রাস্ট্রাকচার দরকার, এদের থাকার দরকার, এবং জনপ্রতি তারা একটা টাকা তো পানি, কিন্তু অনেক ধরনের সুবিধা তারা চেয়ে বসেন এবং এত বেশি চান যে এটি পূরণ করা আরেক ঝামেলা। অর্থাৎ এই যে অবৈধ মানুষদেরকে একটি তৃতীয় জায়গায় অর্থাৎ তাদের দেশ যেখানে সেখানে পাঠানো যাচ্ছে না, আইনি জটিলতা রয়েছে, আইন আদালতের অনেক সময় লাগে, এই কারণে তৃতীয় একটি দেশে যাতে পাঠানো যায় এই সুযোগটা উন্নত বিশ্ব অর্থাৎ ইউকে যখন নিচ্ছে, তখন রুয়ান্ডা বলে বসলো যে আমার অনেক সুযোগ সুবিধা দরকার, খুব সামান্য কিছু লোকজন পাঠানো গিয়েছে সেখানে। আসলে এটি কোনো স্থায়ী সমাধান না। মানবাধিকার সংস্থাগুলো কথা বলছেন যে এটা হতে পারে না, কারণ হচ্ছে যে সেখানে গিয়েও সে নিরাপত্তাহীনতায় ভুগতে পারে। কিন্তু তার নিরাপত্তা যাই হোক, দুই দেশের সরকারই এখানে লাভবান হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে আফ্রিকার দেশগুলো অনেক বেশি সুযোগ সুবিধা চেয়ে বসছেন। সম্প্রতি রুয়ান্ডা অনেক টাকা দাবি করে বসছিলেন যুক্তরাজ্যের কাছে বা ইউকের কাছে। আন্তর্জাতিক আদালত বলেছে না, এত টাকা তোমার লাগবে না, এবং আদালত সেটা রিজেক্ট করে দিয়েছে রুয়ান্ডার এই দাবি। ইতিমধ্যেই তাদেরকে কিন্তু অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু এই অবৈধ নাগরিকদের তৃতীয় এই সমস্ত দেশে থাকার জন্য অনেক সুবিধা উন্নত বিশ্ব তাদেরকে দিয়ে থাকেন। আফ্রিকার একটা দেশ রয়েছে, আরেকটি দেশ রয়েছে, সেটি হচ্ছে সাউথ সুদান। এই সাউথ সুদানে কিছু মানুষ যুক্তরাষ্ট্র থেকে পাঠানো সম্ভব হয়েছে যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ছিলেন বা অবৈধভাবে প্রবেশ করেছিলেন, সামান্য কিছু মানুষ। যাই হোক, এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ইউরোপের একটা দেশ রয়েছে আলবেনিয়া। এই আলবেনিয়াতে কিন্তু ইটালিতে যারা যায় এই যে ভূমধ্য সাগর পেরিয়ে, তাদেরকে কিন্তু সেখানে পুনর্বাসন করার জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাকেও ইনফ্রাস্ট্রাকচারাল, অর্থনৈতিক বিভিন্ন সহযোগিতা দিয়ে, যেহেতু ইউরোপের মধ্যে আলবেনিয়া পিছিয়ে রয়েছে অর্থনৈতিক কারণে, স্বাভাবিক কারণে আলবেনিয়া এই পদক্ষেপ নিয়েছে। তারা কিছু ইউরোপের অবৈধ নাগরিককে তারা আশ্রয় দিয়ে ওখানে একটা ক্যাম্পের মতন করে কিছু সুযোগ সুবিধা, কিছু সহযোগিতা পশ্চিমা বিশ্বের কাছ থেকে গ্রহণ করেছেন। অবশ্য আলবেনিয়ার বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো প্রচণ্ডভাবে এগুলোর বিরোধিতা করেছেন এবং ইউরোপের বিভিন্ন মানবাধিকার সংস্থা এগুলো বিরোধিতা করে চলেছেন। আমার কথা হচ্ছে যে এগুলো কোনো স্থায়ী আসলে সমাধান নয়। এই যে অবৈধ নাগরিকরা যে সমস্ত দেশে যায়, যে সমস্ত দেশ থেকে যায়, সেটা কিন্তু ওই দেশ এবং উন্নত দেশের সাথে একটা কোঅপারেশন দরকার। অর্থাৎ অবৈধ হয়, যেমন বাংলাদেশ থেকে, আমাদের উপমহাদেশ থেকে, ভারত থেকে, পাকিস্তান থেকে,
আফগানিস্তান থেকে, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যে অবৈধভাবে নৌপথে বিভিন্নভাবে এই যে উন্নত দেশে ঢোকার একটা প্রবণতা, এটি বন্ধ হওয়া সম্ভব সার্বিক বিভিন্ন দেশের অর্থনীতিকে একটি স্ট্যান্ডার্ডে নিয়ে আসার মাধ্যমে। এটি খুব বিশাল বিষয় না। এই যে আমরা যুদ্ধ বিগ্রহে যে পয়সা খরচ হচ্ছে, এগুলো কিন্তু বিভিন্ন অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়নে যদি এগুলো প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু আজকে এই অবস্থা হতো না। আরেকটি বিষয় হচ্ছে মনস্তাত্ত্বিক কিছু বিষয় রয়েছে। আমি বাংলাদেশের অনেক পরিবারকে দেখেছি, তারা গ্রামে ভালো রয়েছে, কিন্তু তারা মনে করে যে না, আমরা একটু উন্নত বিশ্বে যাই। এই মনস্তাত্ত্বিক সমস্যার কারণেও কিন্তু এগুলো হয়ে থাকে। একবার ইটালিতে আমি বেড়াতে গিয়েছিলাম, তখন মরিতানিয়ার একজন ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছিল। ওনাকে বলছিলাম, আপনি এখানে কেন এসছেন, কেন এখানে কষ্ট করছেন? উনি একজন উদ্বাস্তু হিসেবে ওখানে গিয়েছেন। উনি বলছেন, আসলে দেশে মনে করেছিলাম ইউরোপে যাব, ইউরোপটা অনেক সুন্দর, কিন্তু আমি মরিতানিয়াতে যে জীবনযাত্রা অতিবাহিত করতাম সেখান থেকে অনেক খারাপ আছি। কিন্তু আমার মনের মধ্যে একটা আশা ছিল যে ইউরোপে গেলে আমি অনেক ভালো থাকবো, উন্নত থাকবো, কিন্তু এখানে আমাকে হকারি করতে হয়, কষ্ট করতে হয়, পুলিশের আমাকে হয়রানি করে। আমি এখানে ভালো নাই, আমার দেশে অনেক ভালো ছিলাম। ঠিক বাংলাদেশের ক্ষেত্রেও তাই, ভারতের ক্ষেত্রেও তাই। অনেক মানুষ আছে ইউরোপে যান, কষ্ট করে যান, কিন্তু ওখানে গিয়ে তারা অবাক হন যে আসলে আমরা এত কষ্ট করে যে এসেছি, এখানে এসে তো আমরা অর্থনৈতিকভাবে তেমন ভালো কিছু করতে পারছি না, সুযোগও নাই, দক্ষতাও নাই, ভাষা জ্ঞানও নাই। একটি দেশে গিয়ে যে তারা কিছু ভালো একটা কিছু করবে, সেই সুযোগও নেই। যাই হোক, এই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে অ্যাডভোকেসি দরকার, কথা বলা দরকার, এবং সাধারণ এই যে আফ্রিকা এবং বিভিন্ন এশিয়ার দেশ থেকে যারা যায়, তারা উন্নত দেশে থেকে তাদের নিজের দেশের যাতে কিছু একটা করতে পারে সেই দিকে আসলে মনোনিবেশ করা উচিত, এবং উন্নত দেশগুলোর উচিত এই বিষয়গুলো নিয়ে কাজ করা। এবং প্রত্যেকটা দেশের মানুষ যদি তার নিজের দেশে থেকে ভালো কাজ পায়, ভালো সম্মান পায়, ভালো কাজ এবং সম্মানের পাশাপাশি ভালো পরিবেশটাও দরকার, এটি যদি তারা পায়, তাহলে আসলে তারা অন্য দেশে হয়তো বেড়াতে যাবে, কিন্তু স্থায়ীভাবে থাকার জন্য যাবে না। আসলে এটি সার্বিক বিশ্ব রাজনৈতিকদের একটা ব্যর্থতা, এবং সারা বিশ্বের যারা রাজনীতিবিদ, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তাদের একটি ব্যর্থতা। কারণ কোনো জাতি গরিব হিসাবে জন্ম নেয় না, তাদেরকে গরিব বানানো হয়। তাদের নেতৃত্বের কারণে তারা গরিব হয়, কেউ নেতৃত্বের কারণে কেউ ধনী হয়। কারো সম্পদ হয়তো কম আছে, কিন্তু নেতৃত্বের কারণে তারা অনেক ভালো করছে। অনেক দেশ আছে, অনেক সম্পদ আছে, কিন্তু নেতৃত্ব ভালো না, দেশের ম্যানেজমেন্ট ভালো না, তারা গরিব রয়েছে। তাই দেশের কার কত সম্পদ, কার কত জায়গা, সেটি চিন্তা না করে সবাই যদি তার নিজের দেশের জনগণের জন্য উন্নতির করতে পারে বা ভালো একটা অবস্থান করতে পারে, তাহলে কিন্তু এই সমস্ত দেশের জনগণকে আরেকটি দেশে যে আশ্রয় নিতে হয় না।